পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। টানা 6 দিন, আজকে 6 দিনের দিন সিজিওতে আবার গেলেন সন্দীপ ঘোষ, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আধা সেনার আধিকারিকরা এসেছেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত। সরাসরি আপনাদেরকে দেখাবো যে পার্থপ্রতিম ঘোষ আমাদের জানাবে যে এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে সিআইএসএফ এবং সিআরপিএফ। হাসপাতালের কোন জায়গায় কত আধা সেনা মোতায়েন করতে হবে, এবং এর পাশাপাশি আপনাদের জানাবো যে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন, সে বিষয়ে আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। প্রথমেই চলে যাব পার্থর কাছে। পার্থ, কোথায়, কিভাবে, কত আধা সেনা মোতায়েন হবে, তারই কি রূপরেখা ঠিক হচ্ছে এই মুহূর্তে? একেবারে তারই রূপরেখা ঠিক হচ্ছে। গতকালকে সুপ্রিম কোর্টের যে অর্ডার এবং তার পরবর্তীকালে আজকে সকাল থেকেই কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে আধা সেনার এবং সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তিনি এসে পৌঁছান আজকে সকাল ঠিক ঘড়ির কাঁটায় সকাল 9টার সময়, এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে ওনারা যোগাযোগ করে রেখেছেন এবং জানিয়ে রেখেছিলেন যে সকাল 9টায় আসবেন। একেবারে ঘড়ির কাঁটায় 9টা বাজতে ওনারা কিন্তু চলে আসেন গোটা টিম নিয়ে। আসার পরবর্তীকালে যিনি ডিসি কামব্যাক রয়েছেন কলকাতা পুলিশের, যিনি নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলেন এবং কলকাতা পুলিশের কোন জায়গায় কত ফোর্স বর্তমানে মোতায়েন রয়েছে সেই বিষয়ে কথা বলার পরে বর্তমানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেখানে হাসপাতাল যারা কর্তৃপক্ষ যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছে। তুমি জানো যে গত 8ই আগস্ট রাত্রিবেলা ঘটে চলা আরজিকর হাসপাতালের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, এবং তার পরবর্তীকালে 14 তারিখে ঘটে চলা আরও একটি যে ঘটনা সেটা কিন্তু তোলপাড় ফেলে দিল গোটা রাজ্য থেকে শুরু করে দেশে, যে হাসপাতালের মধ্যে ঢুকে কীরকমভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাণ্ডবের মতো ঘটনা ঘটলো। সেই ঘটনার পর চিকিৎসক কর্মী, নার্সিং স্টাফ, হাসপাতালে যারা কর্মরত তারা প্রত্যেকেই বলছে নো সেফটি নো ডিউটি। এবং এই নিরাপত্তা বিষয়টা যখন সামনে আসে তার পরবর্তীকালে ঘটে চলা যে 8 তারিখের যে ঘটনা, সেই নৃশংস ঘটনাটা সামনে আসার পরে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে সুপ্রিম কোর্টের শুনানি, এবং সেখান থেকে প্রধান বিচারপতির যে বেঞ্চ সেখান থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয় যে হাসপাতাল নিরাপত্তায় থাকবে, আধা সেনা মোতায়েন করা হবে। সেক্ষেত্রে একেবারে অনার্সিটে উল্লেখ করে দেওয়া হয় যে সিআইএসএফ বা সিআরপিএফ ফোর্স, সেই ফোর্স কিন্তু দায়িত্ব নেবে, নিরাপত্তার দায়িত্ব নেবে হাসপাতাল এবং পাশাপাশি হস্টেলে। এবং সেই মতোই আজকে সকালবেলা ইতিমধ্যে সেই অর্ডার শিট এমএইচএতে চলে যায় এবং এমএইচএ থেকে সিআইএসএফকে গোটা বিষয়টা জানানো হয়। আজকে সকালবেলা তৎপরতা, এবং সেই তৎপরতা অনুযায়ী কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে সেই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে সিআইএসএফ এর ডিআইজি তিনি এই মুহূর্তে বৈঠক করছেন। একদমই সেই ছবি আমরা দেখছি সকাল 9টার মধ্যে, অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং তারপর আজকেই পৌঁছে গেলেন সিআইএসএফ এর আধিকারিকরা, এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে তাদের কথোপকথন চলছে। কারণ এই প্রশ্নে বারবার যেমন কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশকে বিদ্ধ করেছেন, এবং তারপর সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কেন তারা নিরাপত্তা দিতে পারছেন না এই মুহূর্তে নিরাপত্তার প্রয়োজন, এবং সেই কারণেই সিআইএসএফ বা সিআরপিএফ কে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হোক। আর সেই নির্দেশের পরই পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী, আপনারা দেখতেই পেলেন। এবার আরো যে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে অধ্যক্ষের ভূমিকা। একেবারে স্ক্যানারে তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা, এফআইআর করতে এত দেরি হলো কেন? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো? তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। দেখুন, আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও প্রশাসন। প্রশ্নের মুখে পড়ল আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, কেন প্রথমে পরিবারকে আত্মহত্যা বলা হলো? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে এফআইআর করেনি? ভোরবেলার ঘটনা, অথচ কেন রাতে এফআইআর করা হলো? সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ঘটনার পর কি করছিলেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল? এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এফআইআর করা দরকার। কেন পরিবারকে মৃতদেহ দেওয়ার 3 ঘন্টা পরে এফআইআর দায়ের হলো? ভোরবেলার ঘটনা, অথচ এফআইআর করতে কেন রাত 11:45 বাজলো? যেখানে দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা নয়, তা সত্ত্বেও তরুণী চিকিৎসকের পরিবারকে কেন সুইসাইড বলা হলো? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
কেন প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল পুলিশ? কেন সঠিকভাবে এফআইআর করা হয়নি? রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান প্রধান বিচারপতি। অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ সকলকে সাজা দিতে হবে, কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্রাগ নেট থেকে। আমরা বারবার যেটা বলেছিলাম যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কমপ্লিট ফেলিওর, এই ফেলিওর আজ মহামান্য আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটর জেনারেল তুললেন, যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি, যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার, তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি। তা সেই যখন মমতা 4 দিন সময় চাইলেন, সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম, এই 4 দিন সময় চাই আমার তথ্য লোপাট করা, কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে। এবং আজকে এটা সলিসিটর জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি, সুতরাং এটা কোর্টের ভাবা দরকার। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের পাশাপাশি হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়েও এদিন একগুচ্ছ করা প্রশ্ন ছুড়ে দেয় সুপ্রিম কোর্ট। দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছিল 14ই আগস্ট মধ্যরাতে। মঙ্গলবার অর্থাৎ 20 আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার রাজ্য সরকারকে এই ভাঙচুরের ঘটনায় রিপোর্ট জমা দিতে হবে। এরপর এদিন রাতেই কলকাতা পুলিশের 2 অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং 1 ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়। যে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ রায়চৌধুরী, মোহাম্মদ শাকির উদ্দিন সর্দার এবং ইন্সপেক্টর রাকেশ মিন্স 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালের গেটে ডিউটিতে ছিলেন। 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছে লালবাজার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।